This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয় হাজির যে সমস্ত বিষয়কে একটু গভীরে গিয়ে দেখতে হবে এবং সেই প্রশ্ন যা আপনাদের প্রতিনিধিত্ব করবে ঠোঁটকাটা। একটা প্রবাদ দিয়ে আজ শুরু করি। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। অথচ দেখুন, লাস্ট ওয়ার্নিং তো সেই দিনই দিয়ে দিয়েছিলেন দলের সুপ্রিমো, ওই যে ২১শে জুলাইয়ের সভায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন অন্যায় করবেন না, মা বোনেদের সম্মান দেবেন। সেই বার্তা কানে গেলেও মরমে পশিল কই। উল্টে মহিলা রেঞ্জারকেই হুমকি দিলেন মন্ত্রী অখিল গিরি। কি ভাষা, কি সমস্ত বললেন যা মুখে উচ্চারণ করা যায় না। তিনি বললেন একজন মন্ত্রী হয়ে, সরকারি অফিসারকে ডাং দিয়ে মারার কথা বললেন। আর কি, তাজপুরের সমুদ্র তটের সেই ঘটনায় রাজনীতির ঢেউ উঠল স্বাভাবিকভাবে, আর সেই ঢেউয়েই অখিলের মন্ত্রিত্ব ভেসে গেল। বললাম তো, দল থেকে নির্দেশ এসছে 2:45 এখন কথা বললো 2:45 নাগাদ আমাকে ফোন করে বলেছে, সুব্রত বক্সী নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে, এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন, পদত্যাগ করতে। আপনি পদত্যাগ করছেন? হ্যাঁ, আমি লিখে ফেলেছি, বললাম তো। দলের রাজ্য সভাপতির তরফ থেকে নির্দেশ গেল অখিল গিরির কাছে। নির্দেশনামায় ছিল ইস্তফা দিন, নিজেই বললেন পদত্যাগী মন্ত্রী। আচ্ছা, ওই মহিলা রেঞ্জারের কাছেও তো ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সে কথা সকালেই বলেছেন দলের মুখপাত্র শান্তনু সেন। তাহলে মহিলা রেঞ্জারের কাছে আদৌ ক্ষমা চাইবেন কি? মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন? আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই। শুনলেন আপনারা, আধিকারিকের কাছে ক্ষমা চান না, আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রিত্বে ইস্তফা দিয়েও আধিকারিক বলেই তিনি ক্ষমা চাইবেন না, মানে তার কথোপকথার বক্তব্যে তো তেমনটাই মনে হলো। মানে ওই বলে না, ভাঙলেও মচকাবেন না, এক্ষেত্রে তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা তাই। অথচ সমস্ত শিষ্টাচারকে জলাঞ্জলি দিয়ে ওই মহিলা রেঞ্জারকে কি না বলেছেন তিনি, শোনাবো আরো একবার। তাজপুরের সমুদ্র সৈকতে রাতারাতি গজিয়ে উঠেছে বেআইনি দোকান ও ঘর, একেবারে বন দফতরের জমি দখল করে। আর সেখানে উল্টে মহিলা রেঞ্জারকেই দুষলেন। মন্ত্রীর মুখের এই ভাষা। কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দচয়ন তীব্র প্রতিবাদ করছি। শনিবার দল পাশে দাঁড়ায়নি, আর রবিবার সকালেই দলের কড়া বার্তা। আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগ করতে পাঠিয়ে দিতে হবে। সেটা কবে বলেছেন? আজকে এই 2:30-3টার সময়। আপনি কি আগামীকাল কি পদত্যাগ? হ্যাঁ, পদত্যাগপত্র আমি লিখে ফেলেছি। পদত্যাগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি, এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দেব। মন্ত্রিত্ব থেকে অখিল গিরিকে ছেঁটে ফেললেন মুখ্যমন্ত্রী। দল যে বেশ অস্বস্তিতে সে তো স্পষ্ট, আর বিরোধীরা প্রশ্ন তো তুলবেই। আসলে এরা নিজের ক্ষমতার দম্ভ জাহির করার জন্য সংখ্যালঘু, অন্য ধর্মের মানুষ, অন্যরকম দেখতে, অন্য জেন্ডারের মানুষ, অন্য লিঙ্গের মানুষ, অন্য রকম পরিবেশে থেকে এসছেন, এদেরকে মানুষ বলে গণ্য করে না। 34 বছর যারা শাসন করেছে তাদের নেতারা, সে প্রয়াত অনিল বসু হোক বা বিনয় কুমার হোক বা সুশান্ত ঘোষ হোক,
তারা বিভিন্ন সময় নারী বিদ্বেষী আচরণ করেছেন, কুৎসিত ভাষা প্রয়োগ করেছেন, বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কদর্য ভাষা ব্যবহার করেছেন, কিন্তু বামফ্রন্টের কোনো নেতাকে এগিয়ে এসে নিন্দা করতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা দেখিনি। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন, কিন্তু এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। স্বয়ং মমতা ব্যানার্জি যদি কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেন প্রশাসনিক প্রধান হিসেবে বা দলের সুপ্রিমো হিসেবে, তারপর তার তলার লোকেরা কি করলো না করলো সেগুলো কি আর কোনো প্রশ্ন থাকে? তৃণমূলের মুখে রাজধর্মের কথা, কিন্তু মন্ত্রিত্ব খুইয়েও অখিলগিরি আদৌ অনুতপ্ত কি? আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না, আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না। আমি 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল, 16 সাল, 21 সাল, আমি মন্ত্রী হয়েছি 21 সাল। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এই অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেললেন মুখ্যমন্ত্রী, কড়া বার্তাও দিলেন। তবু অখিলগিরি কি অনুতপ্ত? উল্টে কেমন যেন একটা ডোন্ট কেয়ার ভাব। তিনি বলছেন যে আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, উল্টে বন দফতরকেই তো দাগিয়ে দিয়েছেন অখিলগিরি। কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। বন দফতরে দুর্নীতি, আর সেই কথা জানেন কারামন্ত্রী অখিলগিরি। আর কি, ঘরে ঘরেই লেগে গেল। মন্ত্রী যেটা বলছেন যে এই দপ্তরে কি দুর্নীতি হয়, তিনি শাসাচ্ছেন রেঞ্জারকে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, সেই ব্যাপারে আমার কিছু জানা নেই। আমি 6 মাস দায়িত্বে এসেছি এবং দায়িত্ব 100% মন দিয়ে কাজ করি, এবং আমার এরকম কোনো দুর্নীতির কথা জানা নেই। শনিবারই ওই মহিলা রেঞ্জারের সঙ্গে ফোনে কথা বলেছেন বনমন্ত্রী। অখিলগিরির দুর্ব্যবহারের প্রতিবাদে রবিবার কালো ব্যাজ পরে প্রতিবাদ রেঞ্জ অফিসারদের। মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রীকে চিঠি ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের। বন দপ্তরের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটা যাচ্ছে, লিখিতভাবে আমরা অবজেকশন করছি। আমি লোকাল সিসিএফ, ডিএফও এবং রেঞ্জ অফিসারের কাছ থেকেও রিপোর্ট চেয়েছি। আমি রিপোর্ট কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব। বীরবাহু হাসদা আমি দেখতে চাই, উনি একজন মহিলা, ওনারই লেডি অফিসারকে অপমান করেছে, জানোয়ার বলেছে। কি ডাং মেরে কি ভাষায় জীবনে শুনি নিয়েছো। দেখি বীরবাহু হাসদা মহাশয়া কি করেন, নাহলে আমি মাননীয় মন্ত্রীকে বিধানসভায় প্রশ্নটা করব। কি বুঝলেন? সোমবার বিধানসভার অধিবেশনেও উত্তাপ বাড়াবে অখিল ইস্যু। এখানেই শেষ নয়, অখিলগিরির বিরুদ্ধে আবার আইনি পদক্ষেপ চায় বিজেপি। যদি একজন মহিলাকে এই ধরনের কথা বলেন, এ তো শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। অ্যাকচুয়ালি তো মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আমি সেই অফিসারকে বলবো, মহিলা অফিসারকে বলবো যে আপনি সাহস করে গিয়ে থানায় এফআইআর করুন মন্ত্রীর বিরুদ্ধে, আমরা নৈতিক সমর্থন আপনাকে দেবো, প্রয়োজনে লিগ্যাল সাপোর্টও দেবো। তাহলে ওই মহিলা রেঞ্জার কি আইনি পদক্ষেপ করবেন? এটা নিয়ে আমাদের যেভাবে রুলস আর রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, সেভাবে তদন্ত নেওয়া হবে। কি বাধা দিয়েছেন অখিলগিরি, বাধা দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ, যে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিলগিরিকে নিঃস্বার্থভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে, কি বলবেন? এটা আমার নো কমেন্ট। এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না, ওনারা কি ডিসিশন নিচ্ছেন। আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য। অখিল শাসনিতে ফুঁসছেন বন দপ্তরের ওই রেঞ্জার অফিসারেরা। সেখানে বন দপ্তরের জমি রাতারাতি দখল হয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু তারা করছেন। রাতভর টহলে দায়িত্বপ্রাপ্ত বন দপ্তরের অফিসার কর্মীরা। আর ওদিকে ভাঙলেও মচকাতে রাজি নন অখিলগিরি। অথচ দেখুন, দল নির্দেশ দিয়ে দিয়েছিল, বলেছিল মন্ত্রিত্বে ইস্তফা দিতে আর ওই মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে। তাহলে না, আমার কাছে না, আমার কাছে কি অপশন ছিল? কিছুই অপশন ছিল।
তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। আপনাকে বলা হয়েছিল ক্ষমা চান অথবা না আপনি না এই কথা বলা হয় না বলা হয়েছিল একটু বলুন। না না আমাকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সিকে বলেছে, সুব্রত বক্সি আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে। দল সরকার পরিচালনা করতে পারে কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি তৎক্ষণাৎ অধিকারীকে আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দল এখানে তার জন্য দলের অভিমত তাকে জানিয়েছে। পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। আমরা নিলাম এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে তার কানের কাছে বক 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 করতে মাথাটা গরম করিয়ে দিল, কিন্তু তার মধ্যেও নেতৃত্ব দিতে গেলে ধৈর্য রাখতে হবে। এটা মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন, সেই কাজটাই করতে হবে। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন। 22টা ফ্যামিলি আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান, অফিস চালান, এখানে লোকেরা অসহায়, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে। এই ঘটনায় পরে রেঞ্জারের সাথে আপনার 20 মিনিট কথা হয়েছে, আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি। তো রেঞ্জার কি জানাচ্ছেন এই বিষয়ে? রেঞ্জারের সাথে যেহেতু দপ্তরের মন্ত্রী হিসেবেই আমি একজন আমার সহকর্মীর সাথে কথা বলেছি এবং কথা বলে যেটুকু জানতে পেরেছি সেই রিপোর্টগুলোই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে পাঠাবো। গুলো আমি উচ্চারণ করি, সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল। মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন বা তাকে তার সঙ্গে কথা বলবেন? আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। বেশ কিছু ঘটনায় একটা প্রশ্ন মাথায় আসছে, তৃণমূল কি পাল্টে যাচ্ছে? ভাঙড় কলেজের অধ্যাপিকাকে জক ছুড়ে মারার পর শীর্ষ নেতৃত্বের কাছ থেকে তাজা নেতা খেতাব পেয়েছিলেন ভাঙড়ের আরাবুল ইসলাম, আর এখন শাহজাহান, জেসিবি, জয়ন্ত, বিদেশ সব জেলে। মহিলা রেঞ্জারকে চমকে মন্ত্রী অখিলগিরিকে আজ পদত্যাগ করতে হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই অখিলগিরি মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। ভালো নয় আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? খোশ মেজাজে অখিলের সে কথায় সেদিন মজা লুটেছিলেন মন্ত্রী শশী পাঁজা, সৌমেন মহাপাত্র, শিউলি সাহা, তৃণমূলের মুখর মুখ কুণাল ঘোষ। খুব হইচই হওয়ায় রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে ওই ছাড় পেয়ে যাওয়া বলে ছাড় পেয়ে গিয়েছিলেন অখিলগিরি। এবারের মতো মন্ত্রিত্ব তাকে কিন্তু ছাড়তে হয়নি, বরং ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি, সম্মান করি এবং সি ইজ এ রেসপেক্টেড, হাইলি রেসপেক্টেড লেডি। তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি। She is very nice lady, very sweet lady. I am really sorry for that. I apologize on behalf of the party. My party already apologized for that particular issue. এই অখিলের হাত থেকে রাজ্যপাল সিভি আনন্দ বসু কিন্তু রেহাই পাননি। একজন মন্ত্রী বলছেন রাজ্যপালের কলার ধরে 10 মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারে। শুনুন সেটাও। এত হম্বিতম্বি কিসে? আমরা পারি না নাকি? আমরা পারি না তোমার কলার ধরে তোমাকে 10 মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি? আমরা পারি। আমাদের কাছে যা কাগজ আছে, নবান্নতে যা কাগজ আছে। সিভি আনন্দ বসে ব্যাপারটা আমরা জানি না নাকি? রাজ্যপাল কেন
কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গেছো, আমরা জানি না নাকি? তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অখিলগিরির বিরুদ্ধে। এবার মহিলা রেঞ্জারকে হুমকি দিয়ে ডেঞ্জার জোনে পৌঁছে গেলেন তিনি, মন্ত্রিত্বই গেল। এই কারণে শুরুতে প্রশ্নটা করলাম, আবারও বলছি একটু অন্যভাবে। আচ্ছা, এসব কি তাহলে এই রিসেন্ট ঘটনা অভিষেক এফেক্ট? যে হুঁশিয়ার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের নাম্বার 2 দিয়েছিলেন, এগুলো কি সব তারই এফেক্ট, মানে অভিষেক এফেক্ট? আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে কাউকে রেয়াত করা হবে না। স্মৃতি থেকে, আমার আপনার সবার স্মৃতি থেকে কয়েকটা কয়েকটা ঘটনা আপনাদের মনে করাই। পার্ক স্ট্রিটে গণধর্ষণ, সাজানো ঘটনা। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধর, ছোট ঘটনা। সিএএ বিরোধী আন্দোলনের নামে একের পর এক ট্রেনে আগুন লাগানো, ছোট ঘটনা। যাদবপুরে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের হামলার অভিযোগ, তিলকে তাল বানানো। এটাই তো তৃণমূল সরকারের ব্যাকরণ, যেখানে রাজত্বে পুলিশকে বোম মারতে বলা হয়। হ্যাঁ, কেষ্টমণ্ডল যেখানে বাঘ, অধ্যাপিকাকে জগ ছুড়ে মারা আরাবুল ইসলাম যেখানে তাজা নেতা। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করছেন। ধর্মীয় সভায় বলা কথার জন্য 1 আগস্ট বিধানসভায় কার্যত ক্ষমা চেয়ে নিয়েছেন মন্ত্রিসভা নাম্বার 2, হ্যাঁ, ফিরহাদ হাকিম। রিসেন্টলি ঘটছে এসব ঘটনা। আমি আমার পয়েন্টে, কেউ আমায় ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই, এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। ডিরেক্টলি তো ক্ষমা চাননি, যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা তো বলেননি, কিন্তু যেটা বলেছেন সেটা ক্ষমা চাওয়ার মতনই। তিনি বলেছেন যে আমি কখনোই কোনো ধর্মকে আঘাত করতে চাইনি। বেনজল, এই কথাটা সিপিএম আমলে খুব শোনা যেত। মাঝে মধ্যে সিপিএম এর নানা পর্যায়ের নেতারা তারা বলতেন যে বেনজল হটাও বলে এক প্রকার হুঙ্কার ছাড়তেন তারা। 12-13 বছর সরকার চালানোর পর এখন তৃণমূল কংগ্রেসেও সেই চেষ্টা হতেই পারে। নানা দিকে ছড়িয়ে থাকা রাক্ষসগুলোকে ওই বোতলবন্দি করার চেষ্টা। রাজনীতিতে ভাবমূর্তি কিন্তু, ইমেজ যাকে বলে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব দামি বিষয়। বোতলের কথা যখন উঠল, তখন উত্তর 24 পরগনা জেলার হাবড়া 2 ব্লকের কাণ্ডটা আপনাদের বলতেই হবে। গত বুধবার টেন্ডার কমিটির বৈঠকের সময় পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস নাকি বিডিও শীতাংশু শেখর সিটকে বোতল ছুড়ে মেরেছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি অবশ্য বলছেন যে তিনি বোতল তুলেছিলেন, তবে ছোড়েননি। টেন্ডার কমিটির মিটিং, সেই টেন্ডার নিয়ে মিটিং হচ্ছে, তারপর এক কথা দু কথা, তখন উনি যখন আমাকে রাগ করে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান, আর হচ্ছে এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে। জলের বোতলটা আমার পাশে ছিল, সেটা আমি ভাবছি যে উনি যখন এত বড় কথা বলছে একটা রিয়াকশন বা কিছু হাতে নিয়েছিলাম। মারিনি, জয়েন্ট ভিডিও আমাকে আগলিয়ে ধরেছে, আমার অফিস স্টাফ মঞ্জুল বিশ্বাস আমাকে জড়ো করিয়া ধরেছে, বোতলটা আমার পূর্তের কর্মাধ্যক্ষ এই সাইডে বসেছে, ওর গায়ে পড়ে গেছে। এখন উনি যদি সেটা বলে যে আমাকে মেরেছে বা আমার মারার জন্য নিয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। বুঝুন তাহলে, বিডিওকে মারবেন বলে বোতল তুলেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। দলের ভাবমূর্তির কথা মাথায় রাখলে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। কোন পরিস্থিতিতে কি হয়েছে আমি তো জানি না, দিল্লিতে বসেছিলাম, আমি খবর নিই, জানি এরকম হয়েছে। যেটা ওদের নিজেদের মধ্যে একটা সমস্যা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও ওটা ব্যাপারটা দেখছেন। আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিওর সম্বন্ধে অনেক অভিযোগ আছে। সাংসদ খানিকটা রেখে ঢেকে বললেন, কিন্তু জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী প্রকাশ্যে বলে দিলেন সেই চেনা কথা, সেই চেনা লব্জ। ছোট ঘটনা, রতন যে দলের রতন। শুনুন। এই অভিযোগটা আমি শুনেছি, আমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে। দেখুন, এক পরিবার, মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাটির খুটখাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না, এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা মিটিয়ে ফেলতে। আসলে বোতল থেকে রাক্ষস বেরিয়ে গেলে
তাকে বোতলে ভরে ফেলা খুব সহজ নয়। যেদিন হাবড়া 2 ব্লকে বোতল কাণ্ড, সেদিনই বেহালায় ফুটপাত থেকে গুমটি চালাতে গিয়ে মার খান এক পুরকর্মী। কড়া কথা শোনান মেয়র ফিরহাদ হাকিম। পুরকর্মীকে পেটানো মানে তাকেই পেটানো। আমাদের পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে, গায়ে হাত তোলে, তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান, কারণ আই এম হেডিং দি ক্যালকাটা কর্পোরেশন। নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য, অ্যারেস্ট করার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে, অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে, ল উইল টেক ইটস ওন কোর্স। মেয়র পুলিশকে ধন্যবাদ জানালেন, মুখ্যমন্ত্রীর বাণী শোনালেন, আর পুরকর্মীকে মারধরে ধৃত অভিজিৎ মৈত্র ওরফে পিকলু কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন। পিকলু বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। পিকলু যেহেতু আমাদের তৃণমূল, আমার কর্মী, অ্যাক্টিভ কর্মী শুধু বললে ভুল হবে। আমরা কোর্টে গেছিলাম সবাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একথাও বলেছেন যে যেমন হকার বা ঘুমটি এগুলো সরানো নিয়ে যেমন সরকার প্রসেস করছে, সেরকম কিন্তু গরিব মানুষদের কথাও ভাবতে হবে। পার্টি যদি প্রশাসনকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে, পরিণতি কি হয় আশা করি অখিলগিরিকে দেখে বোঝা যাচ্ছে। কি চরম ঔদ্ধত্য মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তা বোঝা যাচ্ছে। আর এই ঔদ্ধত্যই তো একদিনে তৈরি হয়নি, তৈরি হয় না। দলেই প্রশ্রয় পেয়ে, বলা ভালো প্রশ্রয় পেয়ে পেয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন এই অখিলগিরি একা নন, অখিলগিরিরা। দলের নেতৃত্বের যে প্রশ্রয় থাকে, হাবড়ার বিডিওর হেনস্থার ঘটনায় নারায়ণ গোস্বামীর কথা শুনে খানিকটা বোঝা গিয়েছে। উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতির প্রশ্রয়ে কি তাঁর জেলায় আরও একজন সাপের 5 পা দেখে ফেললেন? দেগঙ্গার আনিসুর রহমান, মানে বিদেশের কথাই বলছি, বিদেশ দেগঙ্গায় শাসক দলের ব্লক স্তরের একজন নেতা। কথা শুনলে বুঝবেন ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছলে এই উচ্চারণ আসে। আজও বলছি, আগামী 5 বছর পার্টির লোক প্রশাসকদের দিশা দেখাবে। পার্টির নেতৃত্ব যা ঠিক করবে, প্রশাসন সেই অর্থেই চলবে। প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বরা শেষ কথা বলবে। শুনলেন, পার্টি শেষ কথা বলবে। পার্টির নির্দেশ মতোই চলতে হবে প্রশাসনকে। পার্টির শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে কি দলের ভরা সভায় একথা এই বিদেশ বলেছিলেন? একজন বিদেশ যদি একথা বলতে পারেন, তাহলে ভাবুন অখিলগিরি তারা অনায়াসে পারেন, তা করে দেখালেন তারা। প্রশ্নটা পারা না পারার নয়, প্রশ্নটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশনের, সমান্তরাল প্রশাসনের। জেলায় জেলায় শাসক দলের নেতারাই কি এখন এই সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন? বীরভূমে কেষ্টমণ্ডলকে আপনারা দেখেছেন, সন্দেশখালীর শেখ শাহজাহানকেও আপনারা দেখেছেন, দেগঙ্গার আনিসুরও নাকি একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিলেন। এবং যেখানে যেখানে পরাজয় হয়েছে, সেখানে আমার পরাজিত সমস্ত ক্যান্ডিডেট পঞ্চায়েতের প্রশাসকের জায়গায় তাদের সঙ্গে ডিরেক্ট লিডার থাকবে, তারা কাজ করবে আগামী 5 বছর। হেরে গেছেন মানে ভয় পাবেন না, পরাজয় হয়েছে বলে ভয় পাবেন না। পার্টি আপনাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সঙ্গে আছে। 5 বছর আপনারাই মানুষের সেবা দেবেন। যাদেরকে বলেছিলাম ঠুটু জগন্নাথ করে রাখো, তাদেরকে ঠুটু জগন্নাথ করেই রেখে দেবো আগামী 5 বছর। আপনারা সঙ্গে শুনলেন কি বললেন তারা, কি বলছেন, কি করে রাখতে চাইছিলেন, কি করে রাখবেন। এটা যখন কোনো নেতা বলেন বা বলতে পারেন, এলাকায় তার প্রভাব বা ওই প্রভাব প্রতিপত্তি যাকে আমরা বলি, সেইটা নিয়ে কোনো খুব একটা সন্দেহ থাকে না। মানে ওরফে উদ্ধত্ত, তার মাথায় যে জ্যোতিপ্রকাশের আশীর্বাদের হাত রয়েছে তা জেলার অন্য নেতারাও জানেন। ঠোঁটকাটাও সেটা দেখিয়েছে। এরকম যদি বিদেশ থাকে আমাদের কাছে, প্রতি বিধানসভা কেন্দ্রের এরকম করে যদি একটা বিদেশ থাকে, আমরা লড়াই লড়ে নেব, পারবো না? দেখলেন জ্যোতিপ্রিয় বাবুর আশীর্বাদের হাত তার মাথায়। মানে এই জ্যোতিপ্রিয় বাবু ওরফে বালু, এই বালুকে ধরেই দেগঙ্গার থেকে 21-এর ভোটে বিধায়ক পদে প্রার্থীও হতে চেয়েছিলেন বিদেশ। শেষ পর্যন্ত টিকিট পাননি যদিও, তাতে তেজ কিছু কমেনি। মানে আনিসুর এই বিদেশের এলাকার সংগঠনের দায়িত্ব তার কাঁধে রয়েছে,
সংগঠন দেখতে গিয়ে কি নিজেকে দেগঙ্গার সর্বের সর্বা বলে মনে করতে শুরু করেছিলেন তিনি? তাই তো বলা হচ্ছে। অনুব্রত মণ্ডলের মতন ওই বাঘ বা বিড়াল এখন ইঁদুরে পরিণত হবে। সুতরাং সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রটা বিশ্বাস করে না এই তৃণমূল কংগ্রেস, আনিসুল রহমানের বক্তব্যের মাধ্যমে সেটা পরিষ্কার হয়েছে। যে কথা বলেছিল যে তাদের ঠুটো জগন্নাথ করে রেখে দেবে, হ্যাঁ ঠুটো জগন্নাথ করে রেখেছে। গোটা পশ্চিম বাংলা জুড়ে এইভাবেই চলছে, শুধু দেগঙ্গা নয়। আনিসুর তার স্বাধীনতা সংগ্রামী নয়, আনিসুর বিপ্লবী নয়, আনিসুর তৃণমূল কংগ্রেসের একজন নেতা, স্থানীয় নেতা। তার দোষটা কি? সে তো সে কথাই বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন পুলিশ এবং যদি সিআইডি ঠিকঠাক কাজ করতো বিজেপি 12টা আসনও পেত না। তারপরে যদি তার দলের নেতা এটা বলে, এটাই তো স্বাভাবিক বক্তব্য। এর বাইরে কিছু বললে সেটা অস্বাভাবিক ছিল। দেখুন, মাত্র কদিনের মধ্যে ছবিটা কেমন বদলে গিয়েছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে একরকম দেখেছিলেন, কোথায় সেই তেজ? ইডির হেফাজতে মুখে কথা নেই। এখনো পর্যন্ত খালি গরু মোষের খাবার খেয়ে নিয়েছে, এই খবরটা লালুর মতো পাওয়া যায়নি। ওখানেও আশীর্বাদ নিয়ে এসেছে, ভবিষ্যতে ওটাও শুনতে পাবেন। সর্বস্তরে তৃণমূল থাবা বসিয়েছে। তবে এটা ওই কী বললেন, মুকুল বকুল এরাই সমস্ত এত বড় কাণ্ড ঘটিয়েছে, এটা মনে করবার কোনো কারণ নেই। অনুমোদন ছাড়া, সরকারের নজরে থাকা মানে আশীর্বাদ ছাড়া এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে 1 দশকের বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়া যায় না। কোনো অবৈধ কোনো লেনদেন থাকে, কোনো অন্যায় থাকে, নিশ্চিতভাবে তদন্ত হোক এবং যথাযথ আইনি ব্যবস্থা হোক। এখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না। কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি, পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারিটা সারা ভারতবর্ষের সর্বকালের টাকার অঙ্কের সর্ববৃহৎ কেলেঙ্কারি। এলাকায় এলাকায় তৃণমূলের নেতারা ছোট ছোট জায়গিরদার, রাজা রানীরা বসে আছে কালীঘাটে, তার সব ফ্র্যাঞ্চাইজি দেয়া আছে। দাবি করলেই তো হবে না। আমরা তো দীর্ঘদিন ধরে দাবি, সূত্রের খবর, এই ধরনের জিনিস দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।